হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম এগেন টু মাই চ্যানেল কেমিস্ট্রিওয়ালা এসপি। তোমাদের সাথে সর্বদা তোমাদের পাশে। তোমাদের আসন্ন 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল। তোমাদের পরীক্ষা ভীষণ ভালো হোক, সুন্দর হোক। এই সময় কিন্তু তোমরা ভীষণ সুস্থ থেকো, কারণ চারিদিকে কিন্তু ভীষণ আবহাওয়া, ওয়েদারটা খুবই খারাপ, যে কারণে সুস্থভাবে পরীক্ষা দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। তাই সুস্থ থেকো প্রত্যেকে। আর আমার চ্যানেলে যে বেস্ট এমসিকিউ সেগমেন্টে তোমাদের পার্ট করে যে বিভিন্ন ভিডিও দেওয়ার কথা ছিল পার্ট করে, সেটা আমি অসুস্থতার কারণে মাঝে 3-4 দিন আমি অসুস্থ ছিলাম, যে কারণে কন্টিনিউ করতে পারিনি। অলরেডি পার্ট 1 তোমাদের দিয়েছিলাম, পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, 2টো চ্যাপ্টার নিয়ে। আজকে আমি 3টে চ্যাপ্টার নিয়ে তোমাদের পার্ট 2 দেব। সেখানে থাকবে রাসায়নিক গণনা, সেখানে থাকবে তাপ, এবং সেখানে থাকবে ভীষণ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আলো। ঠিক আছে, এই 3টি চ্যাপ্টার নিয়ে আজকে তোমাদের বেস্ট এমসিকিউ আমার এডিট করা ভীষণ গুরুত্বপূর্ণ সব প্রশ্ন থাকছে। এমসিকিউগুলো, এটাকে তোমরা এমসিকিউ সাজেশনও বলতে পারো। তো সেই সমস্ত এমসিকিউ গুলো নিয়ে আজকের সেগমেন্ট বেস্ট এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ রিভিশন পার্ট 2। চলো দেখি আমি এই চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো তাপ, আলোক এবং রাসায়নিক গণনা চ্যাপ্টার থেকে কোন কোন কোয়েশ্চেন সিলেক্ট করেছি। চলো দেখা যাক। চলো রাসায়নিক গণনা থেকে প্রথমে বেস্ট এমসিকিউগুলো দেখে নিই কি কি সিলেক্ট হয়েছে। রাসায়নিক গণনার প্রথম 1 নম্বরে দেখো, কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে? দেখো, কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13, তাহলে বাষ্প ঘনত্ব আর আণবিক ওজনের মধ্যে সম্পর্ক জানো, বাষ্প ঘনত্ব যা হয় আণবিক ওজন তার দ্বিগুণ হয়। তাহলে স্বাভাবিকভাবেই গ্যাসটির এই যার কথা বলা হচ্ছে তার আণবিক ওজন কত হবে? তার আণবিক ওজন হবে 13 × 2, দ্যাট ইজ 26। ঠিক আছে, চলো দেখি এবার চারটের মধ্যে কোনটার আণবিক ওজন 26। CO2 আমরা জানি এর আণবিক ওজন 44, তাহলে এটা উত্তর হবে না। C2H2 কার্বনের 12 করে হয়, 12 × 24 আর 2 × 26, তাহলে এটাই উত্তর। ঠিক আছে, উত্তর অলরেডি কিন্তু আমরা পেয়ে গেলাম। আচ্ছা, C2H6 হবে না কেন? চলো দেখি। 12 × 24, 24 আর 6 30, তাহলে এর আণবিক ওজন 30, তাহলে এটা উত্তর হবে না। আবার এর দেখো 12 × 24 আর 4 28, তাহলে এর আণবিক ওজন 28, তাহলে এটাও হবে না। আর এর আণবিক ওজন 26। বোঝা গেল? তাহলে এই ধরনের প্রশ্নগুলো কি করে উত্তর দিতে হয়, কিভাবে? তাহলে 26 যেহেতু বাষ্প ঘনত্ব 13 দিয়েছে, তাহলে আণবিক ওজন 26 পেলাম। বাষ্প ঘনত্বের দ্বিগুণ আণবিক ওজন 26 পেলাম। তাহলে দেখতে হবে প্রদত্ত গ্যাসগুলোর কোনটার আণবিক ওজন 26। দেখলাম বি, C2H2, দ্যাট ইজ অ্যাসিটিলিনের আণবিক ওজন 26, তাই এটা উত্তর হলো। ঠিক আছে, এইভাবে আমি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের বুঝিয়ে দেবো, শুধু উত্তর বলে বেরিয়ে যাব না, বুঝিয়ে দেবো। এবং এই প্রশ্নগুলো কিন্তু মাধ্যমিক পরীক্ষা, ইতিপূর্বে যে সমস্ত মাধ্যমিক পরীক্ষা হয়েছে সেগুলোতে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আসা প্রশ্ন। ঠিক আছে, চলো 2 নম্বর। কোনো গ্যাসীয় পদার্থের আণবিক গুরুত্ব M এবং বাষ্প ঘনত্ব D হলে নিম্নলিখিত যে সম্পর্কটি সঠিক তা হলো। দেখো, প্রত্যেকটা প্রশ্নকে তোমরা টেস্ট ফর্মেও ভাবতে পারো। আমি প্রথমে প্রশ্নটা বলবো, অপশন বলবো, তারপর তো নিজেরা উত্তর ভেবে নেবে, তারপর আমি তোমাদের উত্তর দেবো এবং বোঝাবো। কোনো গ্যাসীয় পদার্থের আণবিক গুরুত্ব M এবং বাষ্প ঘনত্ব D হলে নিম্নলিখিত যে সম্পর্কটি ঠিক তা হলো। অপশন এ D = 2M, অপশন বি D = M, অপশন সি M = 2D, অপশন ডি M = D²। কোনটা উত্তর হবে বল? বেশি সময় নিও না, খুব তাড়াতাড়ি করো, খুব কঠিন প্রশ্ন নেই। বলো, কোনো গ্যাসীয় পদার্থের আণবিক গুরুত্ব M এবং বাষ্প ঘনত্ব D হলে যে সম্পর্কটি সঠিক তা হলো। কোনটা হবে? D = 2M, বাষ্প ঘনত্ব সমান 2 × আণবিক ওজন, ভুল। D = M, বাষ্প ঘনত্ব আণবিক ওজন সমান নয়, ভুল। M = 2D, একদম সঠিক উত্তর পেয়ে গেছি। M = 2D, আণবিক ওজন সমান 2 × বাষ্প ঘনত্ব, অর্থাৎ বাষ্প ঘনত্ব থেকে আণবিক ওজন দ্বিগুণ হয়। M = D², এটাও ভুল। ক্লিয়ার? তাহলে এটা পেলাম অপশন সি। 2 একটার অপশন সি, 1 একটার কি পেলাম? 1 একটার পেলাম অপশন বি। ওকে, বি সি। চলো নেক্সট প্রশ্ন দেখি। চলো নেক্সট কোয়েশ্চেন। একটি দ্বিপরমাণু গ্যাসের বাষ্প ঘনত্ব 14, গ্যাসটির পারমাণবিক গুরুত্ব হবে। চলো, অপশন এ 7, অপশন বি 28, অপশন সি 14, অপশন ডি কোনোটিই নয়। আবার পড়ে দিচ্ছি, রিপিট করছি। একটি দ্বিপরমাণু গ্যাস, অর্থাৎ গ্যাসটির একটি অণু 2টো পরমাণু দিয়ে তৈরি, তাই দ্বিপরমাণু বলা হচ্ছে। একটি দ্বিপরমাণু গ্যাসের বাষ্প ঘনত্ব কত? 14, গ্যাসটির পারমাণবিক গুরুত্ব হবে। এ বি সি ডির মধ্যে কোনটা হবে বলো? চলো এবার আমি করে দিই, বেশি সময় দেব না। তাহলে বাষ্প ঘনত্ব কত বলেছে? 14, সুতরাং বাষ্প ঘনত্ব 14 মানে তাহলে আণবিক ওজন কত হলো? আণবিক ওজন 14 × 2, তাহলে কত হলো? 28। তাহলে আণবিক ওজন 28। এবার 28 যে আণবিক ওজন, সেটা কটা পরমাণু দিয়ে? এই যে বলছে দ্বিপরমাণু, তাহলে দুটি পরমাণু দ্বারা গঠিত অণুর আণবিক ওজন কত? 28। সুতরাং পরিষ্কার, তাহলে পারমাণবিক ওজন কত হবে? 28/2।
তাহলে কত হবে? তাহলে উত্তর হবে সি 40। ওকে, বোঝা গেল? দ্বিপরমাণু গ্যাসের বাষ্প ঘনত্ব 14, গ্যাসটির পারমাণবিক গুরুত্ব আমি তোমাদের বুঝিয়েও দিলাম। তাহলে বোঝা গেল এটাই যদি ত্রিপরমাণু গ্যাস হতো, তাহলে তার পারমাণবিক গুরুত্ব কত হতো? তখন এই 28কে 2 দিয়ে ভাগ না করে 3 দিয়ে ভাগ করতে হতো। ঠিক আছে, যা পয়েন্ট আস্তে আস্তে যা হতে হতো। এটাই যদি চতুর্পরমাণু অর্থাৎ 4টে পরমাণু দিয়ে গঠিত একটা গ্যাস হতো, যেমন সালফার, তোমরা জানো এই ফসফরাস যেমন জানো 4টে পরমাণু দিয়ে একটা অণু গঠিত হয়, সেক্ষেত্রে 4 দিয়ে ভাগ করতে হতো। চলো পরেরটা, মিথেনের আণবিক ওজন 3 হয়ে গেল। মিথেনের আণবিক ওজন 16, প্রদত্ত কোনটি এর বাষ্প ঘনত্ব? দেখো খুব সহজ প্রশ্ন কিন্তু আছে, কঠিনও আছে, সব রকম প্রশ্ন মিলিয়ে করেছি। মিথেনের আণবিক ওজন 16, প্রদত্ত কোনটি এর বাষ্প ঘনত্ব? অপশন এ 22.4, অপশন বি 8, অপশন সি 16, অপশন ডি 32। আচ্ছা, এটাই সময় দিলাম না, এটা নিশ্চয়ই তোমরা এতক্ষণে করে ফেলেছো। মিথেনের আণবিক ওজন কত? মিথেনের আণবিক ওজন 16, তাহলে বাষ্প ঘনত্ব তার কি হবে? তার হাফ হবে, তাহলে কত হবে? 8 হবে, অপশন বি। ওকে, তাহলে 4এরটা অপশন বি উত্তর, আর 3এরটার অপশন সি উত্তর। ওকে, নিজেরাও কিন্তু চেক করতে পারছো কোনটা কোনটা ঠিক হচ্ছে, কোনটা কোনটা ভুল হচ্ছে। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদের বুঝিয়েও দিচ্ছি। চলো পরের প্রশ্ন দেখো, বলছে 5 নম্বর, এনটিপিতে গ্যাসের প্রমাণ ঘনত্ব ও বাষ্প ঘনত্বের অনুপাত। এনটিপিতে গ্যাসের প্রমাণ ঘনত্ব ও বাষ্প ঘনত্বের অনুপাত অপশন এ 0.89, অপশন বি 0.74, অপশন সি 0.089, অপশন ডি 0.079। কোনটা হবে? এনটিপিতে গ্যাসের প্রমাণ ঘনত্ব ও বাষ্প ঘনত্বের অনুপাত। নিজেরা আগে ভেবে নাও। দেখো আগে রয়েছে প্রমাণ ঘনত্ব, বাষ্প ঘনত্ব রয়েছে পরে, ভালো করে খেয়াল করো। তাহলে অপশনে হবে, বি হবে, সি হবে নাকি ডি হবে? কোয়েশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 5এরটা। আচ্ছা চলো তোমাদের বুঝিয়ে দিই। কোনো গ্যাসের, মনে রেখো, কোনো গ্যাসের এই সম্পর্কটা কিন্তু মনে রাখতে হবে। কোনো গ্যাসের প্রমাণ ঘনত্ব সমান বাষ্প ঘনত্ব ইন্টু 0.089। সুতরাং ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে প্রমাণ ঘনত্ব বাই বাষ্প ঘনত্ব। আমি বাষ্প ঘনত্বটা নিচে নিয়ে চলে এলাম, প্রমাণ ঘনত্ব বাই বাষ্প ঘনত্ব সমান সমান, তাহলে কত হলো? 0.089। ক্লিয়ার? তাহলে উত্তর হবে অপশন সি। বোঝা গেল? কোনো গ্যাসের এনটিপিতে কোনো গ্যাসের প্রমাণ ঘনত্ব আর বাষ্প ঘনত্বের অনুপাত কত? 0.089। ক্লিয়ার? বুঝিয়ে দিলাম, এই সম্পর্কটা কিন্তু মনে রেখো। চলো নেক্সট 6 নম্বর বলছে এসটিপিতে 5.6 লিটার CO2 গ্যাসের ভর। অপশন এ 88 গ্রাম, অপশন বি 22 গ্রাম, অপশন সি 44 গ্রাম, অপশন ডি 11 গ্রাম। ভালো করে খেয়াল করো, এটা কিন্তু এসটিপিতে রয়েছে। 5.6 লিটার CO2 গ্যাসের ভর কত হবে? আচ্ছা নিজেরা আগে করে নাও, তারপর আমি বলবো। এসটিপিতে 5.6 লিটার CO2 গ্যাসের ভর। আচ্ছা এতক্ষণে নিশ্চয়ই তোমাদের হয়ে গেছে। এটার উত্তর কোনটা হলো? এটার উত্তর হলো অপশন সি। এটার কি হয় চলো দেখা যাক, এ বি সি ডির মধ্যে। আচ্ছা তোমরা নিশ্চয়ই এতক্ষণে করে ফেলেছো। চলো আমরা কি জানি? আমরা জানি এসটিপিতে যে কোনো গ্যাসের 22.4 লিটারের ভর কি? 22.4 লিটারের ভর হচ্ছে তার আণবিক ওজন। যেহেতু এখানে কার্বন ডাইঅক্সাইড বলেছে, তাহলে এসটিপিতে 22.4 লিটার CO2 এর ভর কত হবে? CO2 এর ভর হবে 44 গ্রাম। কেন 44 গ্রাম হলো আবার বলে দিই, যেহেতু কার্বন ডাইঅক্সাইডের আণবিক ওজন কত? কার্বন ডাইঅক্সাইড আণবিক ওজন 44, দেখে নাও তোমরা, 12 আর 2 অক্সিজেন 16 16 32 44। তাহলে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর 44 গ্রাম। তাহলে 1 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর 44 বাই 22.4 গ্রাম। সুতরাং 5.6 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর 44 ইন্টু 5.6 বাই 22.4, এটা 4 দিয়ে কাটলাম 11। বোঝা গেল? ব্যাপারটা বোঝা গেল? ক্লিয়ার? তাহলে উত্তর হলো কোনটা? অপশন ডি 11 গ্রাম। তাহলে এখানে অপশন ডি উত্তর হলো। আবার বুঝিয়ে দিই আরো একবার, যে কোনো গ্যাসের এসটিপিতে 22.4 লিটার ওই গ্যাসটার ভর হয়, সেই গ্যাসটার আণবিক ওজন। কার্বন ডাইঅক্সাইড যেহেতু বলেছে তার আণবিক ওজন 44, তাহলে 22.4 লিটারের ওজন হচ্ছে 44 গ্রাম। তাহলে 1 লিটারের কত আর 5.6 লিটারের কত? তাহলে কত উত্তর হলো? 11 গ্রাম। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখি। পরের প্রশ্ন 7, 8 গ্রাম মিথেনে অণুর সংখ্যা। অপশন এ 3.011 ইন্টু 10⁻23, অপশন বি 6.022 ইন্টু 10⁻23, অপশন সি 6.022 ইন্টু 10⁻23, অপশন ডি 3 ইন্টু 10⁻23। কোনটা উত্তর হবে বল? আচ্ছা এইটা একটা অপশন 10⁻22 হবে। ঠিক আছে, তাহলে
একটা অপশন বি 6.022 ইন্টু 10⁻23 আর অপশন ডি 6.022 ইন্টু 10⁻22। এ বি সি ডি চারটে অপশন বলে দিলাম, ভালো করে খেয়াল করো। 8 গ্রাম মিথেনে অণুর সংখ্যা কোনটা হবে? 8 গ্রাম মিথেন, এই দুটো পয়েন্ট ভালো করে খেয়াল করো, 8 গ্রাম আর মিথেন, তাহলেই পারবে অণুর সংখ্যা। চলো নিজেরা আগে করে নাও, তারপর আমি বলবো কত। 8 গ্রাম মিথেনের অণুর সংখ্যা। চলো এবার আমি করে দিই, CH4 মিথেন। মিথেনের আণবিক ওজন কত? কার্বনের 12 আর 4টে হাইড্রোজেনের 4, তাহলে 16। এইবার তাহলে 16 গ্রাম মিথেনে অণুর সংখ্যা কত হবে? আমরা জানি 6.022 ইন্টু 10⁻23। তোমরা জানো অ্যাভোগাড্রো সংখ্যা, কোনো গ্যাসের যে আণবিক ওজন হয় তত গ্রামের মধ্যে অ্যাভোগাড্রোর সংখ্যা কোনো থাকে। তাহলে 16 গ্রাম মিথেনে অণুর সংখ্যা কত? এটা ঠিক আছে। তাহলে স্বাভাবিকভাবেই 8 গ্রাম মিথেনে বলেছে, তাহলে 6.022 ইন্টু 10⁻23 হাফ হবে, তার মানে উত্তর হবে 3.011 ইন্টু 10⁻23। উত্তর কোথায় আছে? চলো এই যে 3.011 ইন্টু 10⁻23, তাহলে উত্তর হলো এটা অপশন এ। ওকে, 3.011 ইন্টু 10⁻23। বুঝতে পারলে কিনা বলো? মিথেনের আণবিক ওজন 16, তাহলে 16 গ্রাম মিথেনে অণুর সংখ্যা থাকবে অ্যাভোগাড্রোর সংখ্যা, তাহলে 8 গ্রামে থাকবে অ্যাভোগাড্রোর সংখ্যার হাফ, তার মানে 3.011 ইন্টু 10⁻23। ওকে, চলো 8 নম্বর প্রশ্ন। এসটিপিতে 0.01 মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট এবং রাসায়নিক গণনা থেকে সাধারণত এই ধরনের প্রশ্নই থাকে। অপশন এ 22.4 লিটার, অপশন বি 2.24 লিটার, অপশন সি 0.224 লিটার, অপশন ডি 0.44 লিটার। এসটিপিতে 0.1 মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? চলো নিজেরা করে নাও আগে, তারপর আমি বলছি এ বি সি ডি কোনটা উত্তর হবে। চলো বলে দিই এবার। এসটিপিতে 1 মোল CO2 এর আয়তন কত? 22.4 লিটার। তোমরা জানো এটা, কিছুক্ষণ আগেই করেছি আমরা, যে কোনো গ্যাসের 22.4 লিটার সমান সমান কি হয়? তার আণবিক ওজন অর্থাৎ 1 মোল। 22.4 লিটার আয়তনটা অধিকার করে এসটিপিতে তার আণবিক ওজন অর্থাৎ 1 মোল। তাহলে এসটিপিতে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন 22.4 লিটার, সুতরাং 0.01 মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন হবে 22.4 ইন্টু 0.01, তাই তো? 22.4 ইন্টু 0.01, তাহলে কত হচ্ছে দেখে নিই আমরা। চলো 22.4 ইন্টু 1, আর এখানে পয়েন্ট তুলে দিলে নিচে 100 আসবে, এই পয়েন্টে তুলে দাও আর একটা শূন্য, তাহলে উত্তর হলো 0.224 লিটার। পরিষ্কার, 0.224 লিটার। 0.224 লিটার কোথায় আছে? ব্যাস, অপশন সি। অপশন সিতে রয়েছে 0.224 লিটার। পরিষ্কার বুঝতে পারলে কিনা আগে বলো, দেখো ভালো করে দেখে নাও। বুঝতে পারলে তো? 1 মোল যে কোনো 1 মোল কার্বন ডাইঅক্সাইডের এসটিপিতে আয়তন কত হবে? মোলার আয়তন তোমরা জানো 22.4 লিটার, তাহলে 0.01 মোল কার্বন ডাইঅক্সাইড আয়তন গুণ করে দিলাম, তাহলে উত্তর বের হলো 0.224 লিটার। তাহলে কত উত্তর হলো? অপশন কি? সি। তাহলে এটার উত্তর হলো এ, এটার উত্তর হলো সি। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখি। ব্যাস দেখো, রাসায়নিক গণনা থেকে আরেকটি প্রশ্নই রয়েছে। আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাদের খুব বেশি প্রশ্ন দিইনি, একদম ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই তোমাদের জন্য সিলেক্ট করেছি। চলো 9 নম্বর প্রশ্ন, রাসায়নিক গণনার শেষ প্রশ্ন, এরপর আমরা তাপের চ্যাপ্টারে যাব। 4 মোল হাইড্রোজেনের সঙ্গে 2 মোল অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন স্টিমের মোল সংখ্যা। অপশন এ 2, অপশন বি 4, অপশন সি 6, অপশন ডি 8। কোনটা হবে বলো? 4 মোল হাইড্রোজেনের সঙ্গে 2 মোল অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন স্টিমের মোল সংখ্যা কোনটা হবে? এ বি সি ডি। প্রত্যেককে একটু সময় দেব, তারপর আমি করে দেব। চলো এবার আমি করি। হাইড্রোজেন আর অক্সিজেনের বিক্রিয়ায় স্টিম উৎপন্ন হওয়ার সমীকরণটা আমি লিখে নিলাম। দেখো একদম ব্যালেন্স সমীকরণ, এটা কিন্তু ব্যালেন্স সমীকরণ, ঠিক আছে? ব্যালেন্স করা হয়ে গেছে। দেখো তাহলে দেখতে পাচ্ছি 2 মোল হাইড্রোজেনের সঙ্গে 1 মোল অক্সিজেন বিক্রিয়া করে 2 মোল স্টিম উৎপন্ন করে। ক্লিয়ার? তাহলে এখানে 2 মোল, তাহলে 2 মোল হাইড্রোজেনের সঙ্গে 1 মোল অক্সিজেন বিক্রিয়া করে 2 মোল স্টিম উৎপন্ন করে। তাহলে এখানে দেখো 4 মোল হাইড্রোজেন আছে, তাহলে 2 মোলের জায়গায় যদি 4 মোল হাইড্রোজেন নিই, আর অক্সিজেনটাও স্বাভাবিকভাবে ডবল, তাহলে 2টা কি হয়ে গেছে? 4 হয়ে গেছে, তাহলে ডবল হয়ে গেছে, তাহলে এটাও ডবল হয়ে যাবে। তাহলে 1 মোল অক্সিজেন কি হয়ে যাবে? 2 মোল, তখন আবার এটাও তাহলে ডবল হয়ে যাবে, প্রত্যেকে ডবল হয়ে যাচ্ছে, তাহলে 4 মোল স্টিম। বুঝতে পারলে? 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 2 মোল স্টিম উৎপন্ন করে। তাহলে 4 মোল হাইড্রোজেন 2 মোল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে
4 মোল স্টিম উৎপন্ন করবে, তাহলে উত্তর হবে অপশন বি 4 মোল। তাহলে উত্তর হবে অপশন বি 4 মোল। বোঝা গেল ব্যাপারটা? আমি তোমাদের বুঝিয়ে দিলাম, বোঝা গেল? ক্লিয়ার? একদম সমীকরণ দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, চলো এবার আমরা তাপের চ্যাপ্টার থেকে দেখি বেস্ট এমসিকিউ কি কি কোয়েশ্চেন তোমাদের জন্য সিলেক্ট করেছি। চলো চলো তাপের ঘটনা সমূহ। 1 নম্বর, যে ধাতব দণ্ডের দৈর্ঘ্য উষ্ণতা পরিবর্তনের সঙ্গে প্রায় অপরিবর্তিত থাকে তা হলো অপশন এ ইনভার, অপশন বি নিকেল, অপশন সি ক্রোমিয়াম, অপশন ডি ইস্পাত। তোমরা দেখবে, তোমরা নিজেরাও বুঝতে পারবে যে আমার এডিট করা বা আমার সিলেক্ট করা কোয়েশ্চেনগুলো কতটা ইম্পর্টেন্ট। তোমরা নিজেরাও টেস্ট পেপার করেছো, অনেক পরীক্ষা দিয়েছো, দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে ধাতব দণ্ডের দৈর্ঘ্য মানে বলতে চাইছে উষ্ণতা পরিবর্তন করলেও যে ধাতব দণ্ডের দৈর্ঘ্যের পরিবর্তন খুবই ন্যূনতম, মানে হয় না বললেই চলে, একেবারেই কম, সেটা কোনটা এদের মধ্যে? উষ্ণতা পরিবর্তন করছো কিন্তু দৈর্ঘ্য বাড়ছে না, বৃদ্ধি খুবই কম হয়। অপশন ইনভার, অপশন বি নিকেল, অপশন সি ক্রোমিয়াম, নাকি অপশন ডি ইস্পাত? কোনটা উত্তর হবে? চলো আর দেরি করাবো না, সঠিক উত্তর তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে করে নিয়েছো। সঠিক উত্তর অপশন এ ইনভার। ওকে, ইনভার। ইনভারের রৈখিক প্রসারণ গুণাঙ্ক আলফার মান অত্যন্ত কম। ওকে, রৈখিক প্রসারণ গুণাঙ্কের মান অত্যন্ত কম, যে কারণে উষ্ণতা বৃদ্ধি করলে ইনভারের প্রসারণ প্রায় হয় না বললেই চলে। যে কারণে মিটার স্কেল তৈরি করতে ইনভার ধাতু দিয়ে মিটার স্কেল তৈরি করা হয়। বুঝতেই পারছো, আমরা কোনো দৈর্ঘ্য মাপবো, সেখানে যদি সেই স্কেলটা বাড়ে কমে তাহলে সমস্যা, কিন্তু যেহেতু এর বৃদ্ধি খুবই কম তাই মিটার স্কেল তৈরি করতে ইনভার ব্যবহৃত হয়। চলো কোয়েশ্চেন নাম্বার 2, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত। অপশন এ থিটা ইনভার্স 1, অপশন বি এম থিটা ইনভার্স 1, অপশন সি এল থিটা ইনভার্স 1, অপশন ডি টি থিটা ইনভার্স 1। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত কোনটা? এ, বি, সি নাকি ডি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত, চলো নিজেরা করো, নিজেরা পারবে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত এদের মধ্যে কোনটা? এ, বি, সি ডির মধ্যে কোনটা হবে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত এ হবে, বি হবে, সি হবে নাকি ডি হবে? চলো, আচ্ছা তোমরা নিশ্চয়ই উত্তর করে ফেলেছো, এতক্ষণে নিশ্চয়ই করে ফেলেছো, জানো এটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত। সঠিক উত্তর হবে, এটার সঠিক উত্তর হবে, চলো আগে বলে দিই, এ হবে সঠিক উত্তর। চলো এবার বুঝিয়ে দিই। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান সমান কি জানি আমরা? L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। ওকে, এবার দেখতে পাচ্ছ যে দৈর্ঘ্যের পরিবর্তন, উপরে দৈর্ঘ্যের পরিবর্তন, নিচে প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতার পরিবর্তন। এবার উপরেও দৈর্ঘ্য নিচেও দৈর্ঘ্য, তাহলে মাত্রা প্রকাশের ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য তাহলে থাকছে না, উপরেও দৈর্ঘ্য নিচে দৈর্ঘ্য কাটাকুটি হয়ে যাচ্ছে। তাহলে মাত্রা নির্ণয় করছি যখন আলফার, তখন থাকছে শুধুমাত্র 1 বাই উষ্ণতা। দেখতেই পাচ্ছ এই যে এইটাই কেটে যাবে, তাহলে এইটা থাকবে 1 বাই উষ্ণতা মানে 1 বাই থিটা, তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে থিটা ইনভার্স 1। বুঝতে পারলে ব্যাপারটা? অপশন এ থিটা ইনভার্স 1। চলো নেক্সট প্রশ্ন দেখি তাপের চ্যাপ্টার থেকে। চলো 3 নম্বর প্রশ্ন, একটি পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এক্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স হলে ফারেনহাইট স্কেলে ওই মান হবে। অপশন এ এক্স ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, অপশন বি এক্স মাইনাস 273 ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, অপশন সি 5/9 এক্স ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, অপশন ডি 9/5 এক্স ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। সঠিক উত্তর কোনটা হবে বলো? আমি তোমাদের কিন্তু বহুবার বলেছি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক মনে করে দেখো। আমি বহুবার বলেছি, মনে করো সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেলের সম্পর্ক ছিল একটা। তোমাদের এটুকু শুধু মনে করিয়ে দিচ্ছি, হেল্প করছি, একটা ক্লু দিচ্ছি যে সেলসিয়াস স্কেল আর কেলভিন স্কেলের মান কিন্তু একই হয়, শুধু ফারেনহাইটটা আলাদা হয়। চলো কোনটা উত্তর হবে? এ হবে, বি হবে, সি হবে নাকি ডি হবে? উত্তর বলে দাও। এখানে দেওয়া আছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এক্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, তাহলে ফারেনহাইট স্কেলে মানটা কত হবে? এ, বি, সি নাকি ডি? চলো এবার বলে দিই, সঠিক উত্তর হবে অবশ্যই অপশন সি। কেন দেখে নাও। আচ্ছা উত্তরটা, সম্পর্কটা কি? সম্পর্কটা আলফা এফ, দেখো লিখছি এখানে, আলফা এফ সমান সমান 5/9 আলফা সি সমান সমান 5/9 আলফা কে। নিশ্চয়ই তোমাদের মনে আছে এই সম্পর্কটা, এটা মনে রাখতে বলেছিলাম আমি। ভালো করে খেয়াল করো, যখন আমরা সেলসিয়াসে কোনো মান পাচ্ছি সেটা ফারেনহাইটে বের করতে গেলে সেই সেলসিয়াসের মানের সঙ্গে কত দিয়ে গুণ করতে হবে? 5/9। যেহেতু এখানে বলছে এক্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, তাহলে এখানে পুরো ব্যাপারটা দাঁড়ালো 5/9 ইন্টু এক্স, তাহলে সেই মানটা অবশ্যই কার হবে? আলফা এফ। বোঝা গেল?
আর এবার বুঝে নাও আলফা এফ সমান সমান 5/9 আলফা সি। তাহলে সেলসিয়াস স্কেলের মানের সঙ্গে 5/9 গুণ করলে তবেই আমরা পাবো আলফা এফ এর মান, ফারেনহাইট স্কেলের মান। এখানে ফারেনহাইট স্কেলেই মান জানতে চেয়েছে, তাহলে সেলসিয়াস স্কেলের মান এক্স, এক্স এর সঙ্গে 5/9 গুণ, এই যে। ওকে, চলো 4 নম্বর। সমান মাপের একটি পিতল ও একটি লোহার পাতকে রিভেট করে উত্তপ্ত করা হলে, সমান মাপের একটি পিতল এবং একটি লোহার পাতকে কি করলাম, রিভেট করে উত্তপ্ত করা হলো। তাহলে অপশন এ, যুগ্ম পাতটি বেঁকে যাবে এবং বাইরের দিকে পিতলের পাতটি থাকবে, অর্থাৎ বেঁকে যাবে এবং বাইরের দিকে পিতলের পাতটি থাকবে। যুগ্ম পাতটি বেঁকে যাবে এবং বাইরের দিকে লোহার পাতটি থাকবে। অপশন সি, যুগ্ম পাতটি না বেঁকে প্রসারিত হবে, শুধু বড় হবে, এরকম বড় হবে। আর ডি, যুগ্ম পাতটি না বেঁকে সংকুচিত হবে, ছোট হয়ে যাবে। কোনটা হবে উত্তর বলো? 4 নম্বরের উত্তর কোনটা হবে? এখন দেখো, ভালো করে খেয়াল করো, পিতল এবং লোহা দুটো রয়েছে কিন্তু 4, ভালো করে খেয়াল করো কোনটা হবে। চলো সঠিক উত্তর বলে দিই, অপশন বি হবে সঠিক উত্তর। অপশন বি সঠিক উত্তর কোনটা হবে? অপশন বি না অপশন এ? সরি, এটা উত্তর হবে, সঠিক উত্তর হবে অপশন এ। কেন সঠিক উত্তর অপশন এ হবে চলো বুঝিয়ে দিই। কারণ পিতল এবং লোহার মধ্যে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক লোহার থেকে বেশি। ওকে, পিতলের দৈর্ঘ্য প্রসারণ, তাহলে স্বাভাবিকভাবেই যখন রিবেট করা হলো, যখন গরম করা হচ্ছে, কে বেশি উষ্ণতা বৃদ্ধি করলে কে বৃদ্ধি পাবে বেশি? পিতল বেশি বৃদ্ধি পাবে। তাহলে পিতল বেশি বৃদ্ধি পাবে মানে বাইরের দিকে দেখো এরকমভাবে যখন বেঁকে গেল, যে বেশি বৃদ্ধি পাবে সে নিশ্চয়ই এইটা নিচেরটা, কারণ বেশি বৃদ্ধি পাচ্ছে নিচে আছে, তাই তো? তাহলে কি হবে, যুগ্মপাতটি বেঁকে যাবে এবং বাইরের দিকে কোনটা বললাম, এ বললাম, বি তো বলিনি, এবং বাইরের দিকে পিতলের পাতটি থাকবে। ওকে, যেহেতু পিতলের প্রসারণ গুণাঙ্ক বেশি। ক্লিয়ার? যার প্রসারণ গুণাঙ্ক বেশি হয় উত্তপ্ত করলে সে বাইরের দিকে থাকে। আবার ঠিক উল্টো, যদি ঠান্ডা করা যায় তখন কিন্তু আবার পিতলের পাতটি ভেতরের দিকে থাকবে, উল্টো ঘটনা ঘটে। ওকে, চলো পরের প্রশ্ন দেখি। আচ্ছা, একটু ক্লিয়ার করে তাহলে লিখে দিই। 3-এরটার উত্তর হলো অপশন সি এবং 4-এরটার উত্তর হলো অপশন এ। ওকে, সি এ। নেক্সট 5 নম্বর, কোন কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হলো অপশন এ মিটার, অপশন বি মিটার ইনভার্স, অপশন সি ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, অপশন ডি ডিগ্রি সেলসিয়াস। তাহলে অপশন এ মিটার, অপশন বি মিটার ইনভার্স 1, অপশন সি ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1, অপশন ডি ডিগ্রি সেলসিয়াস। এদের মধ্যে কোনটি কোন কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক? কোন কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক কোনটি হবে? এ, বি, সি, ডি। চলো বেশি সময় নিও না, সহজ প্রশ্ন, কিছুক্ষণ আগেই তোমাদের আমি বুঝিয়েছি। চলো দেখি আর একবার। আলফা সমান সমান L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। চলো দেখো, নিজেরাই দেখতে পাবে, একক বলেছে, তাহলে উপরেও দৈর্ঘ্যের একক, নিচেও দৈর্ঘ্যের একক, তাহলে দৈর্ঘ্যের একক কেটে যাচ্ছে, থাকছে না। তাহলে আলফার একক ডিপেন্ড করছে কার উপর? উষ্ণতার একক। উষ্ণতার এককের উপর ডিপেন্ড করছে, তাই না? এটা তো থাকছে, তাহলে উষ্ণতার এককের উপর ডিপেন্ড করছে মানে সেলসিয়াসে হলে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, ফারেনহাইটে হলে ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, কেলভিনে হলে কেলভিন ইনভার্স, কারণ কেলভিনে ডিগ্রি হয় না। তাহলে এখানে এটা উত্তর হবে না, এটা উত্তর হবে না, এটা উত্তর হবে না, উত্তর হবে অপশন সি। ওকে, উত্তর হবে অপশন সি। দেখো ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, তাহলে এটা 1 বাই যদি ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, উপরে গেলে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। চলো 6 নম্বর, একটি তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে গামা এ ও গামা আর, এটা গামা ধরে নিও, গামা এ ও গামা আর হলে এদের মধ্যে সম্পর্কটি হলো অপশন এ গামা এ বাই গামা আর গ্রেটার দেন। আচ্ছা, এ প্রসঙ্গে বলে রাখি, এ মানে অ্যাপারেন্ট, মানে আপাত, আর আর স্ট্যান্ডস ফর রিয়েল মানে প্রকৃত, এটা তোমরা ধরে নিও। হ্যাঁ, তাহলে গামা এ মানে এটা হচ্ছে আপাত প্রসারণ, যদিও বলে দিয়েছে যথাক্রমে, তাহলে প্রথমটা এ আর আর এর মানটা বলে দিলাম, সবসময় থাকে এটা অ্যাপারেন্ট আর রিয়েল। যাই হোক, অপশন এ গামা এ বাই গামা আর গ্রেটার দেন 1, অপশন বি গামা এ বাই গামা আর ইকুয়ালস টু 1, অপশন সি গামা এ বাই গামা আর লেস দেন 1, অপশন ডি গামা এ বাই গামা আর সমান 1/2। কোনটা হবে বলো? তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক গামা এ, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা আর হলে এদের মধ্যে কোন সম্পর্কটি সঠিক? কোন সম্পর্কটি সঠিক? এ প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে দিই, গামা আর সমান সমান মনে রেখো গামা এ প্লাস গামা জি। বলে দিই ব্যাপারটা, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান সমান আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্ক, এই তো জানি আমরা। তাহলে এদিকে আপাতর সঙ্গে আর একটা যোগ করতে হচ্ছে, তবে প্রকৃত সমান হচ্ছে। বুঝতে পারছো? আপাতর সঙ্গে ধরো ব্যাপারটা কেমন, 7 টাকা আর 5 টাকা,
5 টাকার সঙ্গে 2 টাকা যোগ করলে তবে এর সমান হচ্ছে, তাহলে নিশ্চয়ই 5 টাকাটা 7 টাকার থেকে কি ছোট। তাহলে আপাত প্রসারণ গুণাঙ্কের সঙ্গে পাত্রের প্রসারণ গুণাঙ্ক যোগ করলে তবে প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সমান হচ্ছে, তাহলে নিশ্চয়ই প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সর্বদাই অর্থাৎ গামা আর গ্রেটার দেন গামা এ। তাহলে মানে দেখো গামা এ, তাহলে সঠিক সম্পর্কটা কোনটা হচ্ছে বলো? এটা গামা এ বাই গামা আর গ্রেটার দেন 1, তাহলে গামা এ বড় হয়ে যাচ্ছে গামা আর থেকে, তবেই গামা এ বাই গামা আর গ্রেটার দেন 1, তাহলে এটা উত্তর হতে পারে না, সমান তো হবেই না। আচ্ছা 1/2 হবে না, সঠিক উত্তর হবে এটা। দেখো উপরে রয়েছে গামা, নিচে রয়েছে গামা আর, উপরে রয়েছে গামা এ, নিচে রয়েছে গামা আর লেস দেন 1, ঠিকই আছে, কারণ গামা এ গামা আর এর থেকে ছোট, তাহলে উপরে ছোট নিচে বড়, তাহলে এটা লেস দেন 1ই হবে, ঠিকই আছে। ওকে, তাহলে এটা উত্তর হলো সি। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। একদম তোমাদের পরীক্ষার মুখে, তোমাদের পরীক্ষার একদম প্রাককালে আমি কিন্তু তোমাদের এই বেস্ট এমসিকিউ এর এই ভিডিওগুলো আপলোড করছি তোমাদের জন্য। এগুলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সুন্দর করে ভালো করে রিভিশন দেবে, ভালো করে মাথায়। এখনো পর্যন্ত আমি তোমাদের লাইভ করে, আজকেও লাইভ করে দেখলাম অনেকের কিন্তু এখনো পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে ভুল হচ্ছে, সেগুলো কিন্তু আর সময় নেই, সঠিক করো এবার, ঠিক আছে? প্রত্যেকটা পারবে তোমরা, কিন্তু একটু ঠান্ডা মাথায় করতে হবে। চলো 7 নম্বর প্রশ্ন। আদর্শ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক ও চাপ প্রসারণ গুণাঙ্কের অনুপাত অপশন এ 1:2, অপশন বি 2:1, অপশন সি 1:1, অপশন ডি 1:4। ভালো করে খেয়াল করো, আদর্শ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক আর চাপ প্রসারণ গুণাঙ্কের অনুপাত কোনটা হবে বলো? এ বি সি ডি 1:2, 2:1, 1:1, 1:4, কোনটা সঠিক উত্তর হবে? অবশ্যই এতক্ষণ নিশ্চয়ই তোমরা করে ফেলেছো, সঠিক উত্তর হবে অপশন সি 1:1। কেন? দেখো আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। চাপ প্রসারণ গুণাঙ্কের মান কত? 1/273। এটা তাহলে দুটোরই মান কত? 1/273, তাহলে একই মান, তাহলে একই মানের অনুপাত করলে কি হবে? একই মানের অনুপাত করলে কত উত্তর হয়? 1:1 হবে। ক্লিয়ার? বুঝে গেল? এ প্রসঙ্গে তোমাদের তাহলে একটা প্রশ্ন অনেক কিছু জেনে গেলে। আদর্শ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত, এর উত্তরও জেনে গেলে, তার মান হচ্ছে 1/273। আবার চাপ প্রসারণ গুণাঙ্কের মানও কিন্তু 1/273। ক্লিয়ার? চলো 8 নম্বর। কোন কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা ও আয়তন প্রসারণ গুণাঙ্ক গামার মধ্যে সম্পর্কটি হলো? অপশন এ আলফা সমান বিটা সমান গামা, অপশন বি আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3, অপশন সি আলফা সমান 2 বিটা সমান 3 গামা, অপশন ডি আলফা বাই 3 সমান বিটা বাই 2 সমান গামা। কোনটা সঠিক উত্তর হবে বলো? আলফা বিটা গামার মধ্যে সঠিক সম্পর্ক এদের মধ্যে কোনটি? এ বি সি ডি। আমি অপশনগুলো আর পড়ছি না। প্রত্যেকে এই সময় ভীষণ সুস্থ থাকার চেষ্টা করো, কারণ ওয়েদারটা খুব বাজে, সারাদিন খুব গরম, রাত্রে একটু তুলনামূলকভাবে টেম্পারেচার অনেকটা ফল করে যাচ্ছে, যে কারণে মানুষের শরীর খারাপ, এই সময় ঠান্ডা লাগা, জ্বর হওয়া এগুলো হবে। তোমাদের সামনেই পরীক্ষা, খুব কেয়ারে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। যাই হোক, আমার কিন্তু অলরেডি ঠান্ডা লেগেছে, তাই আমি চাই আমার সমস্ত প্রিয় ছাত্র এবং ছাত্রী তোমরা সুস্থভাবে পরীক্ষা দিতে পারো। চলো 3টের মধ্যে সম্পর্ক সঠিক উত্তর হবে, অবশ্যই সঠিক উত্তর হবে অপশন বি। সঠিক উত্তর আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। ওকে, আলফা বিটা আর গামার মধ্যে সম্পর্ক হচ্ছে 1:2:3, মনে রেখো। তাহলে আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যা হয়, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক তার দ্বিগুণ হয়, আর আয়তন প্রসারণ গুণাঙ্ক তার 3 গুণ হয়। ক্লিয়ার? তাহলে এটার উত্তর হলো কোনটা? এটার উত্তর হলো বি, আর এটার উত্তর হলো সি। তাহলে সি বি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি আছে দেখি। চলো বুঝতেই পারছো তোমরা অলরেডি রাসায়নিক গণনা তাপ তোমরা এখন ফেস করছো। প্রশ্নগুলো অলরেডি আমি পরিবেশের জন্য ভাবনা গ্যাসের আচরণ থেকে প্রশ্ন দিয়ে দিয়েছি, বুঝতে পারছো। প্রচণ্ড নিখুঁতভাবে প্রত্যেকটি প্রশ্ন অনেক ভাবনা চিন্তা করে, অনেক খুঁজে, অনেক দিক দেখে তবে তোমাদের এই এমসিকিউ প্রশ্নগুলো সিলেক্ট করেছি একদম পরীক্ষার মুখে। এগুলো কিন্তু ভীষণ কার্যকর হবে তোমাদের, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। চলো, একটি ধাতুর পাতে একটি বৃত্তাকার ছিদ্র আছে, তাপ প্রয়োগে, অর্থাৎ ধরে নাও একটি ধাতুর পাতে বলেছে, আচ্ছা একটি ধাতুর পাতে একটি বৃত্তাকার ছিদ্র আছে। ওকে, তাপ প্রয়োগে পাতটি প্রসারিত হলে এই পাতটি যদি এরকমভাবে তাপ প্রয়োগ করলে এই পাতটি যদি এরকমভাবে বড় হয়, তাহলে সেক্ষেত্রে ছিদ্রের ব্যাস, এই ছিদ্রটির ব্যাস অপশন এ বাড়ে, অপশন বি কমে, অপশন সি ছিদ্রের ব্যাসের উপর নির্ভর করে, অপশন ডি ধাতুর প্রকৃতির উপর নির্ভর করে। এটা স্কিপ করো, এরকম নয়, পাত। ঠিক আছে, একটি ধাতুর পাতে একটি বৃত্তাকার ছিদ্র আছে, এঁকেছি দেখো, এটা ধাতুর পাত, এবং তাপ প্রয়োগে পাতটি যখন বড় হবে তখন ছিদ্রের ব্যাস কি হবে? বাড়বে, কমবে, ছিদ্রের ব্যাসের উপর নির্ভর করবে, কি হবে, নাকি ধাতুর প্রকৃতির উপর নির্ভর করবে? কোনটা উত্তর হবে বলো? অবশ্যই উত্তর হবে অপশন এ, বাড়ে।
ঠিক আছে, অবশ্যই উত্তর হবে। পাথটি যদি বড় হয় অবশ্যই ছিদ্রের ব্যাসও বাড়বে। ক্লিয়ার? 9 তাহলে 9 নম্বর প্রশ্নের উত্তর কি হলো? এ। 9 নম্বর প্রশ্নের উত্তর হলো এ। চলো 10 নম্বর প্রশ্নে যাই। প্রদত্ত কোন পদার্থটির তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি? অপশন এ তামা, অপশন বি সোনা, অপশন সি লোহা, অপশন ডি হিরে। এটা তোমরা নিশ্চয়ই 1-2 সেকেন্ডের মধ্যে উত্তর করে ফেলবে এই ধরনের প্রশ্ন পেলে। 1-2 সেকেন্ডও লাগবে না অনেকের। প্রদত্ত কোন পদার্থটির তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি? তামা, সোনা, লোহা, হিরে। তামা হবে, সোনা হবে, লোহা হবে নাকি হিরে হবে? তামা হবে না, তাহলে বিসিডির মধ্যে উত্তর হবে। সোনা হবে না, তাহলে সিডির মধ্যে উত্তর হবে। লোহা হবে না, সঠিক উত্তর হবে হিরে। ওকে, সঠিক উত্তর হবে হিরে। তাহলে এখানে উত্তর হলো অপশন এ 9-টা, অপশন ডি 10-টা। ক্লিয়ার? হিরের তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখি। চলো দেখো 11 নম্বর প্রশ্ন। তাপ পরিবাহিতার এসআই একক হলো? অপশন এ ক্যালোরি, সেকেন্ড ইনভার্স, সেন্টিমিটার ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস। অপশন বি ক্যালোরি, সেকেন্ড ইনভার্স, সেন্টিমিটার ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। অপশন সি ডব্লিউ, ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। অপশন ডি ওয়াট ইনভার্স, মিটার, কেলভিন ইনভার্স। এদের মধ্যে তাপ পরিবাহিতার এসআই একক কোনটি? তাপ পরিবাহিতার এসআই একক, এই প্রশ্নটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষায় এসছে। তাপ পরিবাহিতার এসআই একক, তাপ পরিবাহিতার এসআই একক কোনটি হবে এদের মধ্যে? নিশ্চয়ই তোমরা এতক্ষণ করে ফেলেছো। চলো এবার আমি বলে দিই, তাপ পরিবাহিতার এসআই একক উত্তর হবে অপশন সি ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। মনে রেখো, ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, এটা হবে সঠিক উত্তর। কি হলো? সি। তাহলে সঠিক উত্তর কি হলো? অপশন সি। না 12, আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান ক্যালোরি, সেকেন্ড ইনভার্স, সেমি ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। দেখো এর উত্তরটা এখানে ছিল, এটার সঙ্গে মিল পাচ্ছ না, যে কারণে এটা এবার বলে দিই, তাপ পরিবাহিতার এসআই একক বলে তুমি ভাবতে পারো এই, তাহলে এই এককটাও তো এখানে ছিল, এটা কিন্তু সিজিএস একক। হ্যাঁ, এই যে সেন্টিমিটার আছে, ঠিক আছে, সেন্টিমিটার, এটা মিটার, এইগুলো খেয়াল রাখতে হয়। দেখা গেল অনেক সময় হইচই করে তুমি দেখলে এটাও তো একক হবে, তাপ পরিবাহিতার একক তো এটাও হবে, এটা উত্তর করে দিয়ে চলে এলে, কিন্তু খেয়াল করলে না যে ওখানে এসআই কথাটা বলা ছিল। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু একক, এটাও একক, কিন্তু এটা সিজিএস একক, এটা এসআই একক। যেহেতু তাপ পরিবাহিতার এসআই একক চেয়েছে, তাই উত্তর হবে সি। ঠিক আছে, চলো যাই হোক। আদর্শ পরিবাহী তাপ পরিবাহিতাঙ্কের মান অপশন এ 0, অপশন বি 1, অপশন সি 100, অপশন ডি অসীম। চলো উত্তর বলো, আদর্শ পরিবাহী তাপ পরিবাহিতাঙ্কের মান 0 হবে, 1 হবে, 100 হবে নাকি অসীম হবে? সঠিক উত্তর কোনটা হবে? আদর্শ পরিবাহী, ভালো করে খেয়াল করো, আদর্শ পরিবাহী বলেছে কিন্তু, তার তাপ পরিবাহিতাঙ্কের মান, আদর্শ পরিবাহী তাপ পরিবাহিতাঙ্কের মান অবশ্যই উত্তর হবে 12D। এতক্ষণ নিশ্চয়ই তোমরা করে ফেলেছো 12D। এবার এখানে যদি বলতে আদর্শ কুপরিবাহীর, আদর্শ কুপরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান কত? আদর্শ কুপরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান কিন্তু 0। ঠিক আছে, সেক্ষেত্রে উত্তর হতো 0। আর আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান বলেছে, উত্তর হবে অসীম। চলো নেক্সট প্রশ্ন। ব্যাস দেখো, এই দুটো প্রশ্নই তোমাদের তাপের চ্যাপ্টার থেকে শেষ দুটো এমসিকিউ। আমি তাপের চ্যাপ্টার থেকে তোমাদের জন্য 14টি এমসিকিউ তার মানে সিলেক্ট করেছি। ওকে, চলো 13 নম্বর। পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক কে একক হলে তাপীয় রোধাঙ্কের মান হবে? কোন পদার্থের, ভালো করে খেয়াল করো প্রশ্নটা, কোন পদার্থের তাপ পরিবাহিতাঙ্কের মান কত? কে একক। তাপ পরিবাহিতাঙ্ক কে একক হলে তাপীয় রোধাঙ্ক, এখানে কিন্তু তাপ পরিবাহিতাঙ্ক বলছে, এখানে রোধাঙ্ক বলছে, ভালো করে খেয়াল করো। তাপ পরিবাহিতাঙ্ক কে একক হলে তাপীয় রোধাঙ্কের মান হবে অপশন এ কে, অপশন বি কে স্কোয়ার, অপশন সি 1/k, অপশন ডি 1/k স্কোয়ার। সঠিক উত্তর কোনটা হবে? চলো সঠিক উত্তর অবশ্যই হবে কোনটা? অপশন সি। ক্লিয়ার? কারণ আমরা জানি তাপ পরিবাহিতাঙ্ক আর তাপীয় রোধাঙ্ক পুরো ব্যস্তানুপাতিক। ওকে, এটা মনে রেখো, জানো তোমরা এটা, তাপ পরিবাহিতাঙ্ক আর তাপীয় রোধাঙ্ক, কারণ এটা দেখো পরিবাহিতা আর এটা রোধ। তোমরা তো জানো চলতরিতের চ্যাপ্টারেও জানো যে রোধ যত বেশি হয় প্রবাহ মাত্রা তত কম হয়। চলো শেষ প্রশ্ন। 2 মিটার ও 3 মিটার দৈর্ঘ্যের দুটি লৌহদণ্ডকে একই তাপমাত্রা দিলে দৈর্ঘ্য প্রসারণের অনুপাত হবে অপশন এ 1:1, অপশন বি 1:2, অপশন সি 2:3, অপশন ডি 3:1। 2 মিটার ও 3 মিটার দৈর্ঘ্যের দুটি লৌহদণ্ডকে একই তাপমাত্রা দিলে দৈর্ঘ্য প্রসারণের অনুপাত হবে এ, বি, সি, ডি। এদের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? এখানে তো উত্তর আমরা পেয়ে গেলাম সি, এটাই উত্তর কোনটা হবে। এরপর আমরা আলোর চ্যাপ্টারে যাব, ভীষণ গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, তাহলে আমাদের 5টা চ্যাপ্টার অলরেডি কমপ্লিট হয়ে যাবে।
আমি আসলে অসুস্থ হওয়ার জন্য একটু আমার কন্টিনিউশনটা রাখতে পারলাম না। আমি তোমাদের কথা দিয়েছিলাম যে ফার্স্ট পার্টটা দেওয়ার পর উইদিন 3 to 4 days সব দিয়ে দেবো। যাই হোক, 2 মিটার ও 3 মিটার দৈর্ঘ্যের দুটি লৌহদণ্ডকে একই তাপমাত্রায় দিলে সঠিক উত্তর এবার বলে দিই, অপশন সি হবে। কারণ তোমাদের একটা জিনিস বলেছি, এই ধরনের প্রশ্ন আসলে শুধু দেখে নাও যে লৌহদণ্ড বা অন্য কোনো ধাতুর দণ্ডের প্রাথমিক দৈর্ঘ্য কি আছে। এদের প্রাথমিক দৈর্ঘ্য যা থাকবে, প্রাথমিক দৈর্ঘ্য যার যা থাকবে তাদের অনুপাত করে দিলেই তাদের দৈর্ঘ্য প্রসারণের অনুপাত হয়ে যাবে। দেখো প্রাথমিক দৈর্ঘ্য একটার আছে 2 মিটার আর একটার আছে 3 মিটার, সুতরাং এদের অনুপাত করে দাও, সেটাই উত্তর 2:3। ক্লিয়ার? ব্যাস, কমপ্লিট। দুটো চ্যাপ্টার তাহলে কমপ্লিট হয়ে গেল। চলো এবার আমরা আলোর চ্যাপ্টারে ঢুকবো। চলো আলোর চ্যাপ্টারে প্রথম প্রশ্ন 1, গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ r এবং ফোকাস দৈর্ঘ্য f এর মধ্যে সম্পর্কটি হলো অপশন এ f সমান 2r, অপশন বি r সমান 2f, অপশন সি r সমান f, অপশন ডি r সমান 3f। গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ যেখানে বলে দেওয়া হচ্ছে r এবং ফোকাস দৈর্ঘ্য f, তাহলে এদের মধ্যে সম্পর্কটি হলো এ বি সি ডি। সঠিক উত্তর তোমরা জানো, এটা তোমাদের প্রমাণও করতে হয়েছে। এটা তোমাদের 3 নম্বরে প্রমাণও আসে যে এই সম্পর্কটি প্রমাণ করো। অবতল দর্পণের ক্ষেত্রে এই সম্পর্কটি প্রমাণ করো, পরীক্ষায় আসে। এটা নিশ্চয়ই তোমরা পারবে, অলরেডি পেরে গেছো। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কারণ আমরা জানি r সমান 2f। এটা আমাদের ছোট ছোট অঙ্কও আসে পরীক্ষায়। ঠিক আছে, একটার মান দিয়ে দেয়, ধরো বলে দিল বক্রতা ব্যাসার্ধ এত সেন্টিমিটার হলে ফোকাস দৈর্ঘ্য কত হবে, অঙ্কও করতে হয়। তাহলে সঠিক উত্তর কোনটা পেলাম? অপশন বি। ওকে, 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি। চলো 2 নম্বর, দাঁতের ডাক্তাররা কোন দর্পণ ব্যবহার করেন? অপশন এ সমতল, অপশন বি অবতল, অপশন সি উত্তল, অপশন ডি সবকটি। দাঁতের ডাক্তাররা কোন দর্পণ ব্যবহার করেন? সমতল, অবতল, উত্তল নাকি সবকটি? কোনটা হবে 2 নম্বর প্রশ্নের উত্তর? চলো ফাস্ট করো, একটু ফাস্ট করো। চলো, নিশ্চয়ই এতক্ষণ তোমরা ভেবে ফেলেছো, কারণ এগুলোর তো কোনো ক্যালকুলেশনের ব্যাপার নেই, এগুলো সরাসরি উত্তর। অবশ্যই উত্তর হবে 2-এরটার উত্তর হবে অপশন বি, উত্তর হবে অপশন বি অবতল। কারণ এ প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে দিই, এ প্রসঙ্গে তোমরা একটা জিনিস শিখে নাও, দর্পণ আর লেন্সের মধ্যে একটা বেসিক ডিফারেন্স বুঝে নাও। দর্পণের ক্ষেত্রে অবতল দর্পণ কি করে? বড় প্রতিবিম্ব তৈরি করে। ঠিক যে কাজটা লেন্সের ক্ষেত্রে কে করে? উত্তল লেন্স। ঠিক আছে, বড়। আবার দর্পণের ক্ষেত্রে উত্তল দর্পণ কি করে? ক্ষুদ্র প্রতিবিম্ব তৈরি করে, অর্থাৎ খর্বাকার, ছোট, বস্তুর থেকে ছোট। এই কাজটা লেন্সের ক্ষেত্রে কে করে? অবতল লেন্স। বোঝা গেল ব্যাপারটা? উল্টো কিন্তু, এটা মনে রেখো সবসময়। আর সমতল দর্পণ কি করে? বস্তুর সমান আকারের প্রতিবিম্ব তৈরি করে, বস্তু যেরকম ঠিক সেরকম। তাহলে বুঝে গেল? তাহলে তোমাকে যদি এমন হয় স্পর্শ না করে যদি তোমাকে একটা প্রশ্ন বলা হয় যে একটা দর্পণকে তুমি কিভাবে চিহ্নিত করবে, সেটা সমতল, অবতল নাকি উত্তল, দেখো বলে দিই। যদি বস্তুটার উপর দর্পণটা ধরলে যদি সমান আকারের প্রতিবিম্ব দেখা যায়, তাহলে তখন দর্পণটি অবশ্যই হবে কি দর্পণ? সমতল। যদি বস্তুর থেকে বড় আকারের প্রতিবিম্ব পাও, অবশ্যই দর্পণটি হবে অবতল দর্পণ। আর বস্তুর থেকে যদি ছোট আকারের প্রতিবিম্ব পাও, সেক্ষেত্রে দর্পণটি হবে উত্তল দর্পণ। বোঝা গেল ব্যাপারটা? চলো, তাহলে এক্ষেত্রে দাঁতের ডাক্তাররা যেহেতু দাঁতের ডাক্তাররা কি করেন, তোমার যে দাঁতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তোমার যে দাঁতটায় সমস্যা হয়েছে, সেই দাঁতটা ক্ষুদ্র বিবর্ধিত প্রতিবিম্ব দেখতে চান, বুঝতে পারছো, যাতে তিনি ভালোভাবে দাঁতটা ভেতরে দেখতে পান। তাহলে সেই তার দেখার জন্য তাহলে কোন দর্পণ ব্যবহার করবেন? অবতল দর্পণ। তাহলে দাঁতের একটা বিবর্ধিত প্রতিবিম্ব তিনি দেখতে পাবেন, সেই জন্য অবতল দর্পণ ব্যবহার করবেন। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ হবে অপশন এ 0, অপশন বি ধনাত্মক, অপশন সি ঋণাত্মক, অপশন ডি অসীম। সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ হবে অপশন এ 0, রিপিট করছি, অপশন বি ধনাত্মক, অপশন সি ঋণাত্মক, অপশন ডি অসীম। সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ এদের মধ্যে কোনটি হবে? বলো 3 নম্বরে। 0 হবে, ধনাত্মক হবে, ঋণাত্মক হবে নাকি অসীম হবে? অবশ্যই উত্তর হবে অসীম, অপশন ডি। ক্লিয়ার? তাহলে সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ হবে অসীম। এই প্রশ্ন তোমাদের বহুবার প্র্যাকটিস করানো হয়েছে। ঠিক আছে, সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ হবে অসীম। চলো নেক্সট 4 নম্বর, কোন প্রকার দর্পণে বস্তুর প্রতিবিম্ব সর্বদা খর্বাকার ও অসৎ হয়? ভালো করে খেয়াল করো, প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন প্রকার দর্পণে বস্তুর প্রতিবিম্ব সর্বদা খর্বাকার ও অসৎ হয়? আমি অলরেডি 2টো চ্যাপ্টার কমপ্লিট করে 3য় চ্যাপ্টারে ঢুকেছি আজকের ভিডিওতে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব যত্ন করে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই তোমাদের দিয়েছি।
ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালো করে মাথায় ঢুকিয়ে নিও। কোন প্রকার দর্পণে? অপশন এ উত্তল দর্পণ, অপশন বি অবতল দর্পণ, অপশন সি সমতল দর্পণ, অপশন ডি অধিবৃত্তীয় দর্পণ সর্বদাই বস্তুর খর্বাকার অসৎ প্রতিবিম্ব তৈরি হয়। সঠিক উত্তর কোনটা হবে? উত্তল দর্পণ, মনে রেখো। তাহলে উত্তর হলো এ। তাহলে 3-এরটার উত্তর হলো ডি আর 4-এরটার উত্তর হলো এ। ক্লিয়ার? উত্তল দর্পণ সর্বদাই বস্তুর খর্বাকার এবং অসৎ প্রতিবিম্ব তৈরি করে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। চলো 5 নম্বর প্রশ্ন। কোনো অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে একটি বস্তু রাখলে বস্তুর প্রতিবিম্ব সম্পর্কিত প্রদত্ত কোন তত্ত্বটি সঠিক? কোনো অবতল দর্পণের বক্রতা কেন্দ্র, এই অবতল দর্পণ এর বক্রতা কেন্দ্রে ধরা যাক একটি বস্তু রাখা আছে। এই অবতল দর্পণে একটি বস্তু রাখা আছে, ধরে যে এই অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে একটি বস্তু রাখা আছে। বস্তুটির প্রতিবিম্ব সম্পর্কিত অপশন এ প্রতিবিম্বটি অসৎ হবে, অপশন বি বস্তুর চেয়ে আকারে বড় হবে, অপশন সি সমশীর্ষ হবে, অপশন ডি প্রতিবিম্বটা বক্রতা কেন্দ্রেই গঠিত হবে। আবার বলছি, অপশন এ প্রতিবিম্বটি অসৎ হবে, অপশন বি বস্তুর চেয়ে আকারে বড় হবে, অপশন সি সমশীর্ষ হবে, অপশন ডি প্রতিবিম্বটি বক্রতা কেন্দ্রেই গঠিত হবে। সঠিক উত্তর কোনটা হবে? প্রতিবিম্বটি কোথায় গঠিত হবে? অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে বস্তু রাখা আছে। প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। চলো উত্তর বলে দিই এবার। অবশ্যই উত্তরটি হবে অপশন ডি, অবশ্যই উত্তরটি হবে অপশন ডি। এক্ষেত্রে বস্তুটির প্রতিবিম্বটি বক্রতা কেন্দ্রেই গঠিত হবে। মনে থাকবে, বস্তুটির প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রেই গঠিত হবে। চলো চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6। কোন আপতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয়? ভালো করে খেয়াল করো, চ্যুতির মান সর্বনিম্ন হয়। ঠিক আছে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে অপশন এ 60 ডিগ্রি, অপশন বি 0 ডিগ্রি, অপশন সি 90 ডিগ্রি, অপশন ডি 45 ডিগ্রি। সঠিক উত্তর কোনটা হবে নিজেরা করো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কোন আপতন কোণের মানটা এখানে বলতে হবে। চলো সঠিক উত্তরটা বলে দিই, অপশন বি 0 ডিগ্রি। আপতন কোণের মান 0 ডিগ্রি হলে সেক্ষেত্রে চ্যুতির মান হবে সর্বনিম্ন। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন। 7 আলোর প্রতিসরণে অপরিবর্তিত থাকে অপশন এ আলোর গতিবেগ, অপশন বি আলোর তরঙ্গ দৈর্ঘ্য, অপশন সি কম্পাঙ্ক, অপশন ডি বিস্তার। আলোর প্রতিসরণে, এই প্রশ্নটা বহুবার তোমরা প্র্যাকটিস করেছো। আলোর প্রতিসরণে অপরিবর্তিত থাকে কোনটা? আলোর গতিবেগ, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক নাকি বিস্তার? সঠিক উত্তর কোনটা হবে? আলোর গতিবেগ হবে না, কারণ এটা পরিবর্তিত হয়। তরঙ্গ দৈর্ঘ্য হবে না, এটা পরিবর্তিত হয়। এই দুটোর মধ্যে উত্তর হবে বিস্তার হবে না, এটা পরিবর্তিত হয়। সঠিক উত্তর হবে অপশন সি। ওকে, সঠিক উত্তর হবে অপশন সি। কারণ কম্পাঙ্ক, আলোর প্রতিসরণে এবং কম্পাঙ্ক কি থাকে? কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। মনে থাকবে। চলো 8 নম্বর প্রশ্ন। এ বি সি ডি 4টি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.5, 1.4, 2.5, 1.3। এদের মধ্যে কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক? ভালো করে খেয়াল করো। অপশন এ, অপশন বি বি, অপশন সি সি, অপশন ডি ডি। এ বি সি ডি 4টির প্রতিসরাঙ্ক দেওয়া আছে। এদের মধ্যে কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক? কোনটা হবে উত্তর বলো। একটু সময় দিই তোমাদের। কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক? চলো এবার বলে দিই, এতক্ষণে নিশ্চয় হয়ে গেছে। সঠিক উত্তর হবে অবশ্যই অপশন ডি। সঠিক উত্তর হবে অবশ্যই অপশন ডি। কেন? কারণ আমরা জানি প্রতিসরাঙ্কের সঙ্গে আলোর বেগের সবসময় ব্যস্তানুপাতিক সম্পর্ক। ওকে, ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ যার প্রতিসরাঙ্ক যত কম তার আলোর বেগ তত বেশি। অর্থাৎ প্রতিসরাঙ্ক আর বেগ, প্রতিসরাঙ্ক যত কম হবে বেগ তত কি হবে? বেশি হবে। এখন এখানে দেখো এই 4টের মধ্যে সব থেকে প্রতিসরাঙ্ক কম কার? ডি এর 1.3। তাহলে এতে আলোর বেগ সর্বাধিক হবে। বোঝা গেল ব্যাপারটা? আর যদি প্রশ্ন আসতো কোন মাধ্যমে আলোর বেগ সব থেকে কম, আলোর বেগ কম, তাহলে উত্তর হতো কোনটা? উত্তর হতো সি। কারণ দেখো এ বি সি ডির মধ্যে এর প্রতিসরাঙ্ক সব থেকে বেশি, তাহলে প্রতিসরাঙ্ক বেশি মানে আলোর বেগ কম। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা, প্রিজমের মধ্যে দিয়ে কোয়েশ্চেন নাম্বার 9। প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি কোনটি? অপশন এ লাল, অপশন বি হলুদ, অপশন সি বেগুনি, অপশন ডি সবুজ। প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো যখন বিচ্ছুরিত হচ্ছে তখন যে 7টি বর্ণে ভেঙে যায়, 7টি বর্ণে ভেঙে যাচ্ছে
বলছে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক, যে বর্ণটা সব থেকে বেশি বিচ্যুত হয় সেটা এ লাল। এটা খুবই ভেরি কমন কোয়েশ্চেন, তোমরা প্রত্যেকে পেরেছ নিশ্চয়ই। অপশন সি হবে উত্তর। বেগুনি বর্ণের বিচ্যুতি সব থেকে বেশি, অর্থাৎ বেগুনি বর্ণ সব থেকে বেশি পথভ্রষ্ট হয়। ঠিক আছে, এখানে যাওয়ার কথা অ্যাকচুয়ালি এই দিকে, সব থেকে বেশি বেঁকে যায় বেগুনি, আর সব থেকে কম বেঁকে যায় কে? সব থেকে কম বেঁকে যায় হচ্ছে লাল। ক্লিয়ার? বোঝা গেল? কারণ লাল বর্ণের আলোর বেগ সব থেকে বেশি, প্রতিসরাঙ্ক কম। বেগুনি বর্ণের আলোর বেগ সব থেকে কম, প্রতিসরাঙ্ক বেশি, যে কারণে সব থেকে বেশি বিচ্যুত হয়। কোয়েশ্চেন নাম্বার 10 ভীষণ ইম্পর্টেন্ট। মানুষের চোখের রেটিনায় গঠিত প্রতিবিম্ব অপশন এ সদ ও অবশিষ্য, অপশন বি সদ ও সমশিষ্য, অপশন সি অসদ ও সমশিষ্য, অপশন ডি অসদ ও অবশিষ্য। কোনটা উত্তর হবে? মানুষের চোখের রেটিনায় গঠিত প্রতিবিম্ব অপশন এ সদ ও অবশিষ্য, অপশন বি সদ ও সমশিষ্য, অপশন সি অসদ ও সমশিষ্য, অপশন ডি অসদ ও অবশিষ্য। কোনটা হবে? মানুষের চোখের রেটিনায় গঠিত প্রতিবিম্ব এ বি সি ডির মধ্যে কোনটা হবে বলো? এ বি সি ডির মধ্যে কোনটা হবে? চলো, এতক্ষণে নিশ্চয়ই পেরে গেছো। সঠিক উত্তর হবে অবশ্যই অপশন এ সদ ও অবশিষ্য। ক্লিয়ার? সদ ও অবশিষ্য, এটা হবে সঠিক উত্তর। এ প্রসঙ্গে তোমাদের বলে দিই, মানুষের চোখের সঙ্গে ক্যামেরার একটি সাদৃশ্য, একটি বৈসাদৃশ্য পরীক্ষায় কিন্তু আসে। সেক্ষেত্রে এটা কিন্তু একটা সাদৃশ্য হলো, কেননা ক্যামেরায় গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্যও কিন্তু সদ অবশিষ্য হয়। ক্লিয়ার? তাহলে একটা মিল আর একটা অমিল মনে রেখো। ঠিক আছে, ক্যামেরার সঙ্গে মানুষের চোখের মিল অমিল। ঠিক আছে, আচ্ছা একটা অমিল বলে দিই, এটা তো মিল বললাম, সদ অবশিষ্য সদ অবশিষ্য। অমিল হচ্ছে মানুষের ক্যামেরাতে স্থায়ী ছবি পাওয়া যায়, তাহলে এটা হচ্ছে পার্থক্য। তার মানে অমিল। অমিলটা কি? যে মানুষের চোখে ক্যামেরাতে, ভালো করে জেনে রাখবে, একটা জেনে রাখবে তাহলেই হবে, ক্যামেরাতে স্থায়ী ছবি পাওয়া যায়। স্থায়ী ছবি, তোমরা যে ক্যামেরাতে ছবি তোলো সেই ছবিটা থেকে যায়, কিন্তু আমাদের চোখে যে প্রতিবিম্ব প্রতি মুহূর্তে গঠিত হচ্ছে সেই প্রতিবিম্ব, অর্থাৎ আমাদের চোখের গঠিত প্রতিবিম্ব অবশ্যই অস্থায়ী। সেটা তুমি স্থায়ী করতে পারবে? পারবে না। তাহলে ক্যামেরায় গঠিত প্রতিবিম্ব স্থায়ী ছবি পাওয়া যায়, কিন্তু চোখে স্থায়ী ছবি থাকে না। এটা হচ্ছে অমিল। একটা অমিল মনে রেখো, আর একটা মিল। এটা হচ্ছে অমিল, আর মিল হচ্ছে এই যে দুটো ক্ষেত্রেই গঠিত প্রতিবিম্ব সদ অবশিষ্ট হয়। চলো নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 11। চোখের কর্নিয়া সংরক্ষণে ব্যবহৃত হয়, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অপশন এ NO নাইট্রিক অক্সাইড, অপশন বি H2S হাইড্রোজেন সালফাইড, অপশন সি N2 নাইট্রোজেন, অপশন ডি NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড। চোখের কর্নিয়া সংরক্ষণে কোনটি ব্যবহৃত হয়? NO, H2S, N2 নাকি NO2? চোখের কর্নিয়া সংরক্ষণে কোনটি ব্যবহৃত হয় বলো? চোখের কর্নিয়া সংরক্ষণে ব্যবহৃত হয়, অবশ্যই উত্তর হবে অপশন সি। অবশ্যই উত্তর হবে অপশন সি, কারণ মনে রেখো নাইট্রোজেন চোখের কর্নিয়া সংরক্ষণে ব্যবহৃত হয়। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 12। স্বল্প দৃষ্টির কারণ। স্বল্প দৃষ্টি কাকে বলে? স্বল্প দৃষ্টি কাকে বলে? চোখের যে সমস্যার জন্য কোনো মানুষ, কোনো ব্যক্তি কি করে? কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পায় না, তাকে বলে স্বল্প দৃষ্টি বা মায়োপিয়া। ওকে, কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পায়, দূরের বস্তুকে দেখতে পায় না। এর কারণ কি? এর কারণটা কি? অপশন এ অক্ষি গোলকের আকার বৃদ্ধি, অপশন বি অক্ষি লেন্সের ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি, অপশন সি বয়স বৃদ্ধি, আর অপশন ডি অক্ষি গোলকের আকার হ্রাস। ভাবো তোমরা কোনটা উত্তর হবে, ভাবো। অক্ষি গোলকের আকার বৃদ্ধি হবে, অক্ষি লেন্সের ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি হবে, বয়স বৃদ্ধি হবে, নাকি অক্ষি গোলকের আকার হ্রাস হবে? সঠিক উত্তর বলে দিই, সঠিক উত্তর হচ্ছে এ, 12 এ। ওকে, তাহলে 12টা এ উত্তর। অক্ষি গোলকের আকার বৃদ্ধি। অক্ষি গোলকের আকার বৃদ্ধি হলে কি করে? মানুষ কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পায় না। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। আচ্ছা, এই প্রসঙ্গে তোমাদের বলে দিই, একটু রিভিশনও হয়ে যাবে। স্বল্প দৃষ্টিজনিত ত্রুটি দূর করতে ব্যবহার করি আমরা উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্সযুক্ত চশমা, এবং দীর্ঘ দৃষ্টি প্রতিকার করার জন্য আমরা ব্যবহার করি উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্সযুক্ত চশমা। ওকে, চলো। আর ক্ষীণ দৃষ্টি প্রতিকার করতে আমরা ব্যবহার করি বাইফোকাল লেন্স। মোটামুটি সবই বলে দিলাম। চলো নেক্সট প্রশ্ন। চলো কোয়েশ্চেন নাম্বার 13। কাঁচের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি কোন বর্ণের জন্য? অপশন এ বেগুনি, অপশন বি লাল, অপশন সি নীল, অপশন ডি সবুজ আলোর ক্ষেত্রে। দেখো, এটা কিন্তু অলরেডি কিছুক্ষণ আগে কিন্তু তোমাদের আমি বুঝিয়েছি, ভুল করো না, সঠিক উত্তর দাও। কাঁচের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি, প্রতিসরাঙ্ক কিন্তু খেয়াল করো, প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি অপশন এ বেগুনি, অপশন বি লাল, অপশন সি নীল, অপশন ডি সবুজ আলোর ক্ষেত্রে। 13 নম্বর প্রশ্নের উত্তর 100% কারেক্ট হওয়া চাই, ভুল করবে না। চলো আমি এবার উত্তর বলছি, তোমরা মিলিয়ে নাও। সঠিক উত্তর হবে অবশ্যই 13 এ, বেগুনি। কেন? কিছুক্ষণ আগে আমি তোমাদের বলেছি প্রতিসরাঙ্ক প্রপোর্শনাল টু 1 বাই আলোর বেগ। এখন আলোর বেগ
বেগ যার যত বেশি তার প্রতিসরাঙ্ক কম। এবার তোমরা জানো লাল বর্ণের আলোর বেগ সবচেয়ে বেশি, তাহলে লাল বর্ণের প্রতিসরাঙ্ক সবচেয়ে কম। এবার বলেছে প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি কার। এবার আমরা কি জানি বেনিয়া সহকল আর বেগুনি আর লাল দুই প্রান্তের বর্ণ, তাহলে বেগুনি বর্ণের আলোর বেগ সবচেয়ে কম, তাহলে বেগুনি বর্ণের আলোর বেগ সবচেয়ে কম, যে কারণে প্রতিসরাঙ্ক সব থেকে বেশি। বোঝা গেল? তার মানে উত্তর হবে বেগুনি। বোঝা গেল ব্যাপারটা? বেগুনি বর্ণের আলোর বেগ সব থেকে কম, যে কারণে প্রতিসরাঙ্ক সব থেকে বেশি। চলো 14 নম্বর, কোন জোড়াটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ? এ প্রসঙ্গে তোমাদের আচ্ছা পরে বলছি। কোন জোড়াটি, আগে এই প্রশ্নটার উত্তর দিয়ে দিই, কোন জোড়াটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ? অপশন এ লাল ও বেগুনি, অপশন বি লাল ও সবুজ, অপশন সি বেগুনি ও কমলা, অপশন ডি নীল ও আকাশী। ভালো করে ভেবেচিন্তে উত্তর দাও, খুব সহজ প্রশ্ন। আচ্ছা এটার উত্তর কোনটা হবে? সাদা আলোর, এটা হচ্ছে বেনিয়া সহকলা, পুরো কথাটা আমরা জানি, বেনিয়া সহকলা, প্রত্যেকটা অক্ষর এক একটা রঙকে সূচিত করে। ঠিক আছে, তাহলে দুই প্রান্তিক বর্ণ কি বেরিয়ে আসছে? বে আর লা। বেতে বেগুনি আর লাতে লাল, তাহলে বেগুনি লাল কোথায় আছে? লা বা লাল বেগুনি, এই যে অপশন এ। 14টা উত্তর হলো অপশন এ। ঠিক আছে, বেগুনি আর লাল। অথবা ইংরেজিতে বললে আমরা কি বলি? ভিভ জি অর, ভি ফর ভায়োলেট, আর ফর রেড। ঠিক আছে, বাকিগুলো ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ। যাই হোক, এবার তোমাদের যেটা বলতে চাইছিলাম, বিশুদ্ধ বর্ণালী ব্যাপারটা কি? দেখো বর্ণালী দুই প্রকার, একটা হচ্ছে বিশুদ্ধ বর্ণালী আর একটা হচ্ছে অশুদ্ধ বর্ণালী। কাকে বলে একটু বলে দিই, একটু মনে রাখো, আর জানলে একটু রিভিশন হয়ে যাবে। বিশুদ্ধ বর্ণালী হচ্ছে যে বর্ণালীতে উপস্থিত বর্ণগুলি প্রত্যেকে পরস্পরের থেকে আলাদা এবং পৃথক পৃথক স্থান দখল করে থাকে এবং প্রত্যেককে স্পষ্টভাবে দেখা যায়। আবার বলছি, রিপিট করছি, যে বর্ণালীতে প্রত্যেকটি বর্ণ আলাদা আলাদা স্থান দখল করে থাকে, ফলে প্রত্যেককে স্পষ্টভাবে প্রত্যেকটি বর্ণকে আলাদা আলাদাভাবে চেনা যায়, তাকে বলে বিশুদ্ধ বর্ণালী। যেমন শুনে রাখো, যেমন সিডি, আমাদের বাড়িতে প্রত্যেকে দেখেছি সিডি, তাই তো? ডিভিডি, সিডি, সিডি, এই সিডি দেখে দেখবে এক ধরনের বর্ণালী সৃষ্টি হয়, সেই সিডি থেকে উৎপন্ন বর্ণালী কিন্তু বিশুদ্ধ বর্ণালী। আর অশুদ্ধ বর্ণালী যে বর্ণালীতে প্রত্যেকটি রঙকে পৃথকভাবে চেনা যায় না, একে অপরের উপর অভিলেপিত হয়ে যায়, একটা বর্ণ আরেকটার সঙ্গে মিশে থাকে, যেখানে বোঝা যাচ্ছে বর্ণালী, কিন্তু প্রত্যেকটা বর্ণ আলাদা আলাদা স্থান দখল করে থাকে না, ফলে যে কারণে প্রত্যেকটা বর্ণকে চেনা যায় না, সেটাকে বলে অশুদ্ধ বর্ণালী। যেমন রামধনু, রামধনুতে তুমি 7টি রঙকে আলাদা করতে পারবে না। রামধনুতে 7টি রঙকে কিন্তু পৃথক পৃথকভাবে বোঝা যায় না, তাহলে রামধনু অশুদ্ধ বর্ণালী। চলো পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 15। আকাশকে নীল দেখানোর কারণ আলোর কোন ধর্মের জন্য? অপশন এ প্রতিফলন, অপশন বি প্রতিসরণ, অপশন সি ব্যতিচার, অপশন ডি বিক্ষেপণ। আকাশকে নীল দেখানোর কারণ আলোর কোন ধর্মের জন্য? প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার নাকি বিক্ষেপণ? কোনটা হবে বলো? চলো 15 নম্বর প্রশ্ন, এত সময় নেব না, প্রত্যেকে জানো এটা। সঠিক উত্তর প্রতিফলন নয়, ব্যতিচার নয়, প্রতিসরণ নয়, বিক্ষেপণ। আলোকের বিক্ষেপণ ধর্মের জন্য আকাশ নীল দেখায়। ক্লিয়ার? বিক্ষেপণ ধর্মের জন্য নীল দেখায়। কারণ একটু বলে দিই, এটা 2 নম্বরের প্রশ্ন তোমাদের আসে। নীল বর্ণের আলো আমাদের চোখের প্রতি, আমাদের চোখ নীল বর্ণের প্রতি ভীষণ সংবেদনশীল। ঠিক আছে, তাছাড়া নীল বর্ণের বিক্ষেপণ অনেক বেশি হয়, যে কারণে আমাদের চোখে এসে পড়ে। ঠিক আছে, চলো 16। 4000 অ্যাংস্ট্রম এবং 8000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য দুটি আলোর বেগের অনুপাত হলো? অপশন এ 1:4, অপশন বি 1:2, অপশন সি 2:1, অপশন ডি 4:1। ভালো করে খেয়াল করো, 4000 অ্যাংস্ট্রম এবং 8000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের দুটি আলোর বেগের অনুপাত কি হবে? বেগ 1 বাই বেগ 2। এবার তোমাদের একটা ফর্মুলা দিয়ে দিই, ভি সমান সমান এন ল্যামডা। তাহলে দেখতেই পাচ্ছ বেগ হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, এটা ক্লু দিলাম তোমাদের, এবার বুঝতে পারছো? চলো এবার করে দিই, হয়ে গেছে নিশ্চয়ই তোমাদের। তাহলে 4000 বাই 8000 কেন বসালাম? দেখো বেগ 1 বাই বেগ 2 করেছি, এবার দেখতেই পাচ্ছ বললাম বেগের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতিক সম্পর্ক। তাহলে যখন অনুপাত করব, নিশ্চয়ই বেগ 1 উপরে লিখেছি, বেগ 2 উপরে নিচে লিখেছি, তাহলে নিশ্চয়ই তরঙ্গ দৈর্ঘ্য প্রথমটা তরঙ্গ দৈর্ঘ্য উপরে হবে, নিচে দ্বিতীয়টা তরঙ্গ দৈর্ঘ্য নিচে হবে, যেহেতু সমানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক হলে কি হতো? উল্টে যেত। তাহলে এটা কাটলে কি পাবো? তাহলে কি হলো? 1:2। কোনটা হবে? অপশন বি। তাহলে এটা হবে অপশন বি। এটা কি হলো? অপশন, এটা হলো অপশন ডি। ঠিক আছে, তাহলে 15টার উত্তর হলো অপশন ডি আর 16টার উত্তর হলো অপশন বি, 1:2। ক্লিয়ার? চলো দেখি নেক্সট প্রশ্ন দেখি। তোমাদের নিজেদের কি মনে হচ্ছে বলো? আমি যে কোয়েশ্চেনগুলো তোমাদের জন্য সিলেক্ট করেছি, তোমরা ইতিমধ্যে পার্ট 1 ফেস করেছো, পার্ট 2 আজকে দেখতে পাচ্ছ, তোমাদের কি মনে হচ্ছে? প্রত্যেকটি প্রশ্ন কেমন মনে হচ্ছে?
তোমরা তো টেস্ট পেপার সলভ করেছো, বহু পরীক্ষা দিয়েছো, তোমাদের কোচিং সেন্টারে, টিউশন সেন্টারে, স্কুলে তোমরা বহু পরীক্ষা দিয়েছো, তো তোমরা তো বিভিন্ন প্রশ্ন সেট করে অনেকটাই অভিজ্ঞতা তোমাদের হয়েছে যে কী ধরনের প্রশ্ন ইম্পর্টেন্ট। তোমাদের কি মনে হচ্ছে? তোমাদের মনে হচ্ছে না যে আমার সিলেক্ট করা প্রশ্নগুলো বেশ ইম্পর্টেন্ট এবং বেশ ভালো? ঠিক আছে, আমার মনে হয়েছে যে তোমাদেরও নিশ্চয়ই তোমাদের চিন্তাভাবনার সঙ্গে আমার চিন্তা একই রকম হবে। চলো, কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে। ইম্পর্টেন্ট, বহু জায়গায় দেখেছো। কোনো মাধ্যমে আলোর বেগ দেওয়া আছে এত, তাহলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক অপশন এ 1.25, অপশন বি 1.75, অপশন সি 1.5, অপশন ডি 2.25। তাড়াতাড়ি করে ফেলো, পারবে তোমরা জানি, করে ফেলো। চলো সলভ করে দিই। তোমরা জানো যে প্রতিসরাঙ্ক সমান সমান কি হয়? শূন্য মাধ্যমে, এটা তোমরা জানো, বহুবার করেছো, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। ওকে, আচ্ছা, তাহলে প্রতিসরাঙ্ক সমান শূন্য মাধ্যমে আলোর বেগ আমরা কি জানি? শূন্য মাধ্যমে আলোর 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে চলে, আর ওই মাধ্যমে আলোর বেগ কত? 2 × 10⁸। তাহলে এটা কেটে গেল, 3/2 মানে কত? 1.5। ওকে, অপশন সি 1. তাহলে কত হলো ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক? কত হলো? 1.5। চলো 18, সাদা আলোয় উপস্থিত কোন রশ্মিটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? অপশন এ লাল, অপশন বি নীল, অপশন সি হলুদ, অপশন ডি লাল। আচ্ছা, লাল দুবার হয়ে গেছে, ওকে থাক না, অসুবিধা কি আছে? বলো, সাদা আলোয় উপস্থিত কোন রশ্মিটির, সাদা আলোয় উপস্থিত কোন রশ্মিটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? লাল, নীল, হলুদ? আচ্ছা চলো আরেকটা করে দাও, চেঞ্জ করে দাও, বেগুনি। অসুবিধা কি আছে? চলো, সাদা আলোয় উপস্থিত কোন রশ্মিটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হবে? লাল হবে, নীল হবে, হলুদ হবে, নাকি বেগুনি হবে? চলো করে ফেলো, কি উত্তর হবে? তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি কোনটার হবে? চলো উত্তরটা বলে দিই, এবার বুঝিয়ে দেবো তোমাদের আমি। উত্তর হবে অপশন এ, অপশন এ। আচ্ছা, আগেরটার উত্তর হয়েছিল সি। এটা নেক্সট প্রশ্ন দেখি, খুব বেশি প্রশ্ন আর নেই, আর 4-5টা প্রশ্ন আছে। একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রদত্ত কোন বস্তু দূরত্বের জন্য একে বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার করা যাবে? ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং খুব বুদ্ধিদীপ্ত প্রশ্ন। একটু ভেবে বলো তো দেখি, কে কে পারবে দেখি। একটি ভালো করে দেখো আরেকবার, একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, ভালো করে খেয়াল করো, প্রদত্ত কোন বস্তু দূরত্বের জন্য একে বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার করা যাবে? অপশন এ 10 সেমি, অপশন বি 6 সেমি, অপশন সি 20 সেমি, অপশন ডি 25 সেমি। প্রদত্ত কোন বস্তু দূরত্বের জন্য? উত্তল লেন্স, প্রধান অক্ষ, এদিকে ফোকাস, এদিকে ফোকাস। আচ্ছা চলো উত্তরটা বলে দিই। তাহলে ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তাহলে এইটুকু 10 সেন্টিমিটার, এদিকেও 10 সেন্টিমিটার, এটুকু জানলে তাহলে বিবর্ধক কাঁচ। তাহলে এই প্রশ্নের উত্তর দিতে গেলে তোমাদের জানতে হবে যে উত্তল লেন্সকে যে আমরা বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার করি তার শর্ত কি, এটা তো জানতে হবে। চলো তাহলে 10 সেন্টিমিটার, তাহলে উত্তর এ 10 সেমি, বি 6 সেমি, সি 20 সেমি, ডি 25 সেমি। উত্তর হবে অপশন বি, উত্তর হবে অপশন বি। কেন? আমরা বহুবার দেখেছি, কারণ এটা বড় প্রশ্ন, 2 বা 3 নম্বরেরও আমরা দেখেছি উত্তল লেন্সকে বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার করা যায়, চিত্র সহ ব্যাখ্যা করো। সেখানে আমরা দেখেছি যে উত্তল লেন্সকে বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার করতে গেলে বস্তুকে অবশ্যই লেন্স এবং ফোকাস দূরত্বের মাঝে রাখতে হবে। তাহলে দেখো এখানে ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তাহলে উত্তল লেন্সের আলোক কেন্দ্র আর ফোকাসের মধ্যে দূরত্বের মাঝখানে কে আছে? নিশ্চয়ই এই একটা আছে, এটা 10 সেমি, একদম ফোকাসের উপরেই বস্তু রয়েছে, এটাও হবে না। এটা 20 সেমি আর 25 সেমি, এই দুটো হবে না, কারণ এটা ফোকাসের বাইরে আছে। তাহলে ভেতরে কে আছে? একমাত্র এইটা, তাহলে এটা হবে। বোঝা গেল? তাহলে উত্তল লেন্সকে বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার করতে গেলে বস্তুকে অবশ্যই ফোকাসের মধ্যে রাখতে হবে। 20, একটি সমবাহু প্রিজমের আপতন কোণ 30 ডিগ্রি ও নির্গমন কোণ 40 ডিগ্রি হলে চ্যুতি কোণ হবে? অপশন এ 25 ডিগ্রি, অপশন বি 10 ডিগ্রি, অপশন সি 35 ডিগ্রি, অপশন ডি 65 ডিগ্রি। ভালো করে খেয়াল করো, একটি সমবাহু প্রিজম, সমবাহু প্রিজম যেই বললো সঙ্গে সঙ্গে আমরা প্রতিসারক কোণ কত পেয়ে গেলাম? প্রতিসারক কোণ পেয়ে গেলাম 60 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো তো চ্যুতিকোণ, চ্যুতিকোণের ফর্মুলা আমরা কি জানি? ডেল্টা সমান সমান I1 প্লাস I2 মাইনাস এ। এটারও প্রমাণ তোমাদের আমি একাধিকবার শিখিয়েছি এই প্রমাণটা। আচ্ছা তাহলে I1 হচ্ছে আপতন কোণ কত? বসিয়ে দাও এবার 30। আচ্ছা নির্গমন কোণ কত? 40। আর এইটা প্রতিসারক কোণ বলে এ, কত এটা? যেহেতু সমবাহু প্রিজম বলেছে তাহলে 60। তাহলে 30 আর 40 70 মাইনাস 60, তাহলে উত্তর হবে 10 ডিগ্রি। কোথায় আছে? অপশন বি। ওকে, তাহলে 20টার উত্তর হলো 10,
অপশন বি, 19-এরটার উত্তর হলো অপশন বি। বোঝা গেল ব্যাপারটা, বুঝতে পারছো? চলো নেক্সট প্রশ্ন দেখি। ওকে, তাহলে আলোর চ্যাপ্টার থেকে তোমাদের 20টা ভীষণ গুরুত্বপূর্ণ এমসিকিউ দিলাম, এবং আজকের পার্ট 2-তে তোমাদের আমি 3টি চ্যাপ্টার, তাপ, রাসায়নিক গণনা, তাপ এবং আলোক, এই 3টি চ্যাপ্টার থেকে বেস্ট এমসিকিউ তোমাদের আমি এটাকে এমসিকিউ সাজেশন বলেও ভাবতে পারো, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের রেডি করতে হবে। ঠিক আছে? তো প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো, প্রত্যেকটি প্রশ্ন রেডি করো। আমি খুব দ্রুত তার সঙ্গে চেষ্টা করছি তোমাদের বাকি যে কটা চ্যাপ্টার আছে তার এইভাবে এমসিকিউ এর সাজেশনগুলো তোমাদের তুলে দেবো 2-3 দিনের মধ্যে। ঠিক আছে? প্রত্যেকে ভালো থেকো। এখন এই পর্যন্তই, আবার খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।